আচ্ছা, ধরেন আজকে হচ্ছে YouTube Ads দেখবো আমরা চলেন। YouTube Ads কিভাবে ক্রিয়েট করতে হয়। আহ সো ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম। ক্যাম্পেইন। আচ্ছা, দেন ইউটিউবটা হচ্ছে গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক। কি নেটওয়ার্ক? ডিসপ্লে। ডিসপ্লে নেটওয়ার্ক। তাহলে ইউটিউব, আমরা যেটা জানি যে গুগল সেলস দ্য ডিমান্ড। গুগল ডিমান্ড সেল করে, কিন্তু ইউটিউবের ক্ষেত্রে সেটা হয় না। ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে মানুষ এন্টারটেইনের জন্য চায়। সো সেই দিক থেকে গুগলের যে দুইটা পার্ট ক্যাম্পেইনগুলো, গুগল ডিসপ্লে এন্ড হচ্ছে গুগল সার্চ। গুগল অ্যাডস বলতে আমরা বুঝি গুগল সার্চ, এবং গুগল সেলস দ্য ডিমান্ড এটা শুধু সার্চের জন্যই বেশি প্রযোজ্য। বিভিন্ন ওয়েবসাইটে আমরা যে অ্যাডগুলো দেখি, আমি একটা ওয়েবসাইটে গেলাম নিউজ পড়ার জন্য অথবা একটা আর্টিকেল বা ব্লগ পড়ার জন্য, আমি তো এখানে কোনো প্রোডাক্ট কিনতে যাইনি। প্রোডাক্ট কিনতে গেছি? যাইনি। আমি ইউটিউবে গেছি ভিডিও দেখার জন্য, কোনো প্রোডাক্ট কিনতে যাইনি। সো ওইখানে যদি আমাকে অ্যাড দেখায়, দ্যাট মিন আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে অ্যাড দেখাইতেছে এবং আমাকে পুশ করে সেল করতেছে। So, ওই দিক থেকে ওইটা ফেসবুকের সাথে মিলে যায়। সো ওইটার হিসাব কিন্তু আলাদা। সো ইউটিউবের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যেটা হয় যে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করি। কি ক্যাম্পেইন? অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হইতে পারে সেটা ট্রাফিক ক্যাম্পেইন অথবা অ্যাওয়ারনেস ভিডিও ভিউ ক্যাম্পেইন। ঠিক আছে? সো বাট সেলস ক্যাম্পেইনটা মোর ইউজফুল হচ্ছে সার্চের জন্য। ইউটিউবের ক্ষেত্রে ইউজুয়ালি সেলস ক্যাম্পেইনটা কেউ সিলেক্ট করে না। ওকে, আচ্ছা, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন যেটা, সেটা ওইখানে আপনার মানে পারফরমেন্স যখন দিতেছেন তখন ডিসপ্লে এন্ড সার্চ, সার্চ এন্ড ডিসপ্লে একসাথে সবগুলোতে অ্যাড চাইতেছে। সো মানুষ সে যেখান থেকে যাকে বিক্রি করতে পারে সে করাই নেবে। ওকে, আচ্ছা, সো ধরেন আমরা এখানে ওয়েবসাইট ট্রাফিকটা ক্লিক করলাম, তারপর হচ্ছে কনভার্সন গোল যেটা সেটাই থাকবে। কনভার্সন গোলটা না সেট আপ করতে হবে। ঠিক আছে? সো এটার জন্য আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। ঠিক আছে? সো এটা অনেক টেকনিক্যাল জিনিস, বাট কঠিন কিছু না, খুব ইজি জিনিস। সো দেখা গেছে ওই যে জিটিএম যেভাবে সেট আপ করেছিলাম না, সেম কাজ ফেসবুকের জন্য করেছিলাম। জিটিএম সেট আপ গুগল ট্যাগ ম্যানেজার কাজ দেখাইছিলাম আপনাদেরকে, দেখায়নি না? আচ্ছা, আচ্ছা, কন্টিনিউতে দিলাম। দেওয়ার পরে ক্যাম্পেইন টাইপ সার্চ ডিসপ্লে ভিডিও, আমরা এখানে ভিডিওতে দিলাম। ওকে, দেন কন্টিনিউ। আচ্ছা, এখানে আসতেছে বাজেট, কস্ট পার অ্যাকশন। বাজেটের একটা বিষয় আসতেছে। বাজেটের এখানে দুইটা অপশন আসছে, ডেইলি আর হচ্ছে ক্যাম্পেইন টোটাল। ঠিক আছে? তাই কিন্তু এটা আসতো না। সো যেটা বলছিলাম যে অ্যাওয়ারনেস গুগলে লাইফ টাইম বাজেট সবসময় থাকে না। ক্যাম্পেইন টোটাল মানে লাইফ টাইম বাজেট, একটা নির্দিষ্ট সময়ের জন্য বাজেট দিবেন। কিন্তু গুগলের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কি ক্যাম্পেইন? অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অথবা ওই ইউটিউব অ্যাডস ডিসপ্লের ক্ষেত্রে হয় আর কি। ডিসপ্লের ক্ষেত্রে লাইফ টাইম বাজেটটা দেয়। আচ্ছা, সো এখানে আমি ডেইলি বাজেটে দিলাম।
এখানে দিয়ে দিলেন $10। ওকে, স্টার্ট ডেট ইন ডেট, আচ্ছা প্লিজ $50 দিতে বলতেছে, এটা হচ্ছে আইডিয়াল, দিলাম সমস্যা নেই। দেন গো টু অ্যাড গ্রুপ, এখানে যা আছে তাই থাকলো, কিছু করলাম না। ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন, হেডলাইন, ফাইনাল ইউআরএল, https এটা কি ওয়েবসাইটেই বলে? soldiersbidding.com। আমি যেখানে নিয়ে কাস্টমারকে ল্যান্ড করাবো সেটা তো আমাকে দিতে হবে। আচ্ছা, কোথায় যেন আচ্ছা, এখানে বিজনেসের নেম দিতে বলছে, সেটা দিলাম। তারপরে এদিকে মেন্স একটা হেডলাইন দিতে বলছে, ডিসক্রিপশন দিতে বলছে, দিলাম। আচ্ছা, এদিকে প্রিভিউটা দেখাইতেছে আমার কিরকম দেখাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বাকি, ওয়ান লোগো, লোগো এখানে আগে আপলোড দিয়ে রাখছি। আপনারা এখান থেকে জাস্ট আপলোডে ক্লিক করে কম্পিউটার থেকে আপলোড করতে পারবেন। এখন লোগোটা শো করতেছে। এরপরে হচ্ছে ইউটিউবে তো আমরা ভিডিও দেখাবো, তাই না? দেখুন এই ভিডিওটা আমরা কোথা থেকে নিয়ে আসবো, আমরা এখানে আপলোড করব। এক্সিস্টিং তো দেওয়া যায়। যে বিষয়টা হচ্ছে, আমি আমার ইউটিউব চ্যানেলে আগে একটা ভিডিও আপলোড করব, দেন ওই ভিডিওটা আমি এখানে দিব, বুঝতে পারছেন? আমার একটা চ্যানেল থাকবে ইউটিউব চ্যানেল থেকে আমি ভিডিওটা আপলোড করব, দেন হচ্ছে আমি ওই ভিডিওটা এখানে দিব। অনেক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে, স্যার র্যান্ডমলি একটা ভিডিও আনে যাবেন তো। শেয়ারে ক্লিক করে ইন্টারনেট, আচ্ছা জাস্ট এখানে ভিডিওটা পেস্ট করলাম, সার্চ করলাম, এই ভিডিওটা চলে আসলো। ওকে, তাহলে এই ভিডিওটা এখন থেকে অ্যাড যাবে, বুঝতে পারছেন? কোন কোন জায়গাতে দেখাবে? ইউটিউব হোম ফিডে দেখাবে, আরো যতগুলো আছে ইউটিউবে যতগুলো অপশন আছে সব জায়গাতে আমার একটা দেখাবে। ওকে, সো আমরা গো টু রিভিউতে যাই।
কিন্তু এখানে আমরা কি ডিমান্ড সিলেক্ট করছিলাম কোনটাই? আচ্ছা, আমরা ক্যাম্পেইনটা আবার ক্রিয়েট করি। ট্রাফিক এখান থেকে কন্টিনিউ ডিমান্ড জেন দিছিলাম আচ্ছা ভিডিও দিয়েছিলাম আমরা। ভিডিও না, আচ্ছা ভিডিওতে গেলে সবগুলো অপশন অ্যাভেলেবেল হইতেছে না, বাট মানে ইউজুয়ালি সার্চ এন্ড ডিসপ্লে আর পারফরমেন্স ম্যাক্স এই তিনটে ইউজ হবে, ঠিক আছে? So, আমরা ডিসপ্লেতে যাই, তাহলে আমরা আরো অনেক অপশন পাবো। ডিসপ্লেতে গেলাম, নেক্সট আচ্ছা এখানে দেখেন নতুন করে একটা অপশন আসছে টার্গেটিং নামে। ওকে, আচ্ছা কত ইউএসডি বাজেট দিলাম 50 ইউএসডি। কনভার্সন এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, আচ্ছা এগুলো থাকলো। নেক্সট, আচ্ছা টার্গেটিং এর এখানে কনভার্সন চাই না। আচ্ছা ফেসবুকে গুগলে টার্গেটিং বলতে কিচ্ছু নাই, আপনি কিওয়ার্ড দিবেন, কিওয়ার্ড অনুযায়ী কাজকর্ম করবেন, তাই না? কিন্তু সেটা হচ্ছে সার্চের ক্ষেত্রে। আপনি যদি ডিসপ্লে ক্যাম্পেইন করেন সেখানে আবার ফেসবুকের মতো টার্গেটিং করা যাবে এবং সেটা করতে হবে, ঠিক আছে? সো অ্যাড টার্গেটিং ক্লিক করলাম, ক্লিক করার পরে অনেক ভাবে টার্গেটিং করতে পারতেছি, যেমন ডেমোগ্রাফিক বেস, কিওয়ার্ড বেসে করা যাইতেছে। আমরা যে রিসার্চ করে কিওয়ার্ড গুলো আছে সেগুলো দিয়ে দিলাম। ইন দ্য মিন টাইম বিভিন্ন টপিক অ্যান্ড প্লেসমেন্ট। তো সর্বপ্রথম যেটা মোস্ট পপুলার সেটা হচ্ছে প্লেসমেন্ট। ধরেন আমি চাইতেছি আমি কোনো একটা ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাড দেওয়ার জন্য, আচ্ছা ধরেন খালিদ ফারহানের চ্যানেলে আমার অ্যাড যাবে, অথবা ধরুন মিস্টার মিস্টার চ্যানেলে আমার অ্যাড যাবে, ঠিক আছে? সো অথবা ধরেন মিস্টার বিস্ট একটা ভিডিও ছাড়ছে 2 ঘন্টা আগে, ওটাতে অটোমেটিকলি 100 মিলিয়ন ভিউ হবে। So, আমি স্পেসিফিকলি ওই ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম, ওই ভিডিওটার উপর আমার অ্যাড যাবে। বাট এখানে জিনিসটা হচ্ছে আমার অ্যাড যাবে ঠিক আছে, কিন্তু আমার বাজেট যদি কম থাকে, সেটা এমন না যে আমি অ্যাড দিতেছি, দুনিয়ার হাজার হাজার মানুষ কি অ্যাড দিতেছে। So, আমার বাজেট যদি ভালো থাকে তাহলে সবার সাথে কম্পিট করে আমি আগে যেতে পারবো। সো বাট অ্যাড দেয়া যায়, ঠিক আছে, অ্যাড দেখাবে। সো কি করবো আমি তাহলে, জাস্ট আমি সার্চ করবো ভিডিও, ইউটিউব হোমে যাই, ধরেন নাফিস সালিমের এই ভিডিওটার উপর আমি অ্যাড দিতে চাই। So, আমি কি করলাম, কপি করলাম, এখানে এসে জাস্ট ইউআরএলটা পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে ইউটিউব ভিডিওস, শুধু এই ভিডিওতেই যাবে নাকি হ্যাঁ শুধু এই ভিডিওতে অ্যাড যাবে। তো এই ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা কেটে দিই। এরপর দেন আমি লিখলাম প্রথম আলো, ইউটিউব প্রথম আলো ইউটিউব চ্যানেল, প্রথম আলো ইউটিউব চ্যানেল।
5 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, যে প্রথম আলো ইউটিউব চ্যানেল আমার অ্যাড যাবে। ঠিক আছে, যে প্রথম আলো ইউটিউব চ্যানেল, এখানে ওয়েবসাইটে দেখলাম প্রথম আলো ওয়েবসাইট নামে কোনো কিছু পাইছে কিনা সে, ডেইলি নিউজ, প্ল্যানেট, প্রথম আলো .com দিই। প্রথম আলো .com-এ আমার অ্যাড যাবে। ঠিক আছে, সেইভাবে আমি নির্দিষ্ট করে সিলেক্ট করতে পারতেছি ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও, আর বিভিন্ন অ্যাপস, ধরেন ফ্রি ফায়ার। আমি দিতে পারি, তারপর ওটাকে বাজেটের উপরে করে শো করবে। ধরেন ফ্রি ফায়ার সিলেক্ট করলাম, ফ্রি ফায়ার সরাসরি আসতেছে না, মেবি ফ্রি ফায়ার সরাসরি অ্যাড দেওয়া যায় না, যেটাই হোক পাবজি আসবে কিনা, পাবজি আসে না, কারণ ওরা তো অ্যাডের উপরে চলে না। বাট অন্যান্য অনেক গেমস আছে, আমি যদি WCC3 দেই, যেমন ক্রিকেট গেমস আর কি, ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2 দিই, WCC ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, এটা একটা জনপ্রিয় গেম, এটা আমি অনেক খেলছি। সো আমি চাইছি এটার উপরে অ্যাড দেওয়ার জন্য সিলেক্ট করে দেবো, এটা আমি কিন্তু প্রচুর অ্যাড দেয়। ঠিক আছে, সো হয়ে গেল, অ্যাজ সিম্পল এজ দ্যাট। আচ্ছা, এরপরে হচ্ছে এরপর আরেকটা অপশন নিয়ে আসলাম, টপিক বেসড। ঠিক আছে, লেটস সে এই টপিকগুলোতে যে মানুষগুলো ইন্টারেস্টেড, মানে আমার অডিয়েন্স কোন কোন টপিকে ইন্টারেস্টেড থাকতে পারে, ওইগুলা নিয়ে আমি একটা অ্যাড সাজাবো। চলে আসছে, যেহেতু আমার ক্লোদিং ব্র্যান্ড, আমি রাখলাম ক্লোথস। ফ্যাশনের স্টাইল, হ্যাঁ, পরে হচ্ছে অনেক অনেক ক্লোদিং আসছে, শপিং অ্যান্ড রিটেল, সো অনেক অনেক ক্লোদিং এর অপশন আসছে, হ্যাঁ, ড্রেসেস। সো আমি এগুলোতে ক্লিক করে দিলাম, তাহলে এই টপিকে যারা যারা ইন্টারেস্টেড, গুগলে মধ্যে যত ডেটা আছে আমার সিলেক্টেড এরিয়ার মধ্যে, লোকেশনের মধ্যে, গুগল সবাইকে দেখাবে। ঠিক আছে, তো খুঁজে খুঁজে বের করবেন কোনটা আপনার জন্য প্রয়োজন। এরপর হচ্ছে কিওয়ার্ড বেসড টার্গেটিং, এটা তো আমরা জানি, জাস্ট কিওয়ার্ডটা বসাই দেবো এখানে। এরপরে হচ্ছে ডেমোগ্রাফিক বেসড টার্গেটিং, আমার যে মানুষগুলো আছে তাদের এজ রেঞ্জ কত, তারা মেন না ওমেন, হ্যাঁ, কাদেরকে মেড দেখেছে, প্যারেন্ট নট এ প্যারেন্ট, এভাবে করে আমি সিলেক্ট করে দিতে পারতেছি। আচ্ছা, অডিয়েন্স সেগমেন্ট, আচ্ছা, এটা আরেক জিনিস, এটা আপাতত না ইউজ করলে হইতেছে, মানে অডিয়েন্স সেগমেন্ট, এটা হচ্ছে আপনার নিজের কাস্টম অডিয়েন্সের মতো ক্রিয়েট করা, পরিপূর্ণ কাস্টম অডিয়েন্স না, আর এখানে কাস্টম অডিয়েন্সও আছে। ওকে, সেটা আপনি আলাদা ক্রিয়েট করলেন, এটা ইউজ না করলেও হইতেছে, বাকিগুলো আপনি ইউজ করলেন। ওকে, দেন আপনি নেক্সটে গেলেন, নেক্সটে গিয়ে সেই আগের মতো করে এখন ইমেজ দিতে হবে, ভিডিও দিতে হবে, ইন দ্য মিন টাইম হেডলাইন ডিসক্রিপশন সবই দিতে হবে, কারণ এটা হচ্ছে ডিসপ্লে, এটা বিভিন্ন ওয়েবসাইটে শো করবে, ইন দ্য মিন টাইম এটা ইউটিউবের ভিডিও তো কি করবে, শো করবে। সো আমাকে ওয়েবসাইটে গেলে তো ছবি শো করবে, আর ইউটিউবে গেলে ভিডিও শো করবে, সো দুইটা আমাকে দিতে হবে। এখানে https
আচ্ছা, businessnamsoldierspirit.com। আচ্ছা, ইমেজ, এখানে আমি আগে অনেকগুলো ইমেজ নিয়ে রাখছিলাম, এগুলো সিলেক্ট করে দিতেছি। আরে ভাই, জেনারেটেড ইমেজ লাগবে না আমার। আচ্ছা, সিলেক্ট অল দিয়ে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আপনি কোন টাইপের ইমেজ নেবেন, কি কি ইমেজ নেবেন। আচ্ছা, সো এখানে আনতাজ ইমেজ দিয়ে দিলে হবে না, কিছু নির্দিষ্ট সাইজ এন্ড ফরম্যাট ফলো করতে হবে। কিরকম? আচ্ছা, যেমন ধরেন আমরা এখানে সার্চ করি গুগল ডিসপ্লে অ্যাডস ইমেজ সাইজ, গুগল ডিসপ্লে অ্যাডস ইমেজ সাইজ। আপনি যে কোনো একটা ওয়েবসাইটে গেলে যত টাইপের ইমেজ হইতে পারে গুগলে, সবগুলো একটা সাইজ আপনি পেয়ে যাবেন। এই যে স্কোয়ার, স্মল স্কোয়ার, ব্যানার, লিটার বোর্ড, ইনলাইন। যেমন ধরেন প্রথম আলো যদি যাই, প্রথম আলো, এই যে এটা বলা হচ্ছে লিডার বোর্ড ইমেজ। কি ইমেজ? লিডার বোর্ড সাইজ। এটা হচ্ছে স্কোয়ার, নিচে দিয়ে যেটা এটাও লিডার বোর্ড। ওকে, এটা আবার স্কোয়ার। হ্যাঁ, এরপর হচ্ছে সেগুলো আরো পাবো। সব যত টাইপের সাইজ হইতে পারে আপনাকে দিয়ে দিতে হবে। গুগলের যখন যেখানে বেস্ট মানে হবে সে তখন শো করাবে। সো সবগুলা সাইজ এখানে দেওয়া আছে। লিডার বোর্ডটা কি বেশি? স্কাই স্ক্র্যাপার মানে লম্বা লম্বিটা। আচ্ছা, লম্বা লম্বি। আচ্ছা, এখানেই তো উদাহরণ থাকার কথা। আচ্ছা, এই যে স্যার আছে সব ঠিক আছে। এখান থেকে যতগুলো ফরম্যাট হইতে পারে আপ টু 15 ইমেজ আপনি রিডিজাইন করে নিয়ে আসবেন। ঠিক আছে, মানে ওই ফরম্যাটে নিয়ে আসতে হবে, তারপর নিয়ে এসে এখানে জাস্ট আপলোড করে দিবেন। এডিটে ক্লিক করলে এখান থেকে আপলোড, আপনার কম্পিউটার থেকে আপনি আপলোড করতে পারবেন। আচ্ছা, আপলোড ফ্রম কম্পিউটার। আচ্ছা, লোগো, সেম লোগোটা আপলোড করতে হবে। এন্ড ভিডিও তো দিতে হবে। আমরা এই যে অ্যাসেট লাইব্রেরিটা মেক করা যায়। ঠিক আছে, ক্যাম্পেইন থেকে অ্যাসেট লাইব্রেরিতে যদি আপনি আগে সব ভিডিও নিয়ে রাখেন, তাহলে আপনি এখান থেকে ওটা ক্যানভার মতন করে আপলোড করতে হবে। হ্যাঁ, মানে এই যে যত ইমেজ, ছবি, ভিডিও আছে ওগুলো আপনি আগে অ্যাসেট লাইব্রেরিতে আপলোড করে রাখলেন। দেন যখন যেটা প্রয়োজন হবে সেখান থেকে সেটা আপনি ইউজ করলেন। সো ধরেন আমি এই ভিডিওটা নিয়ে আসলাম, ইউটিউবে এই ভিডিওটা যাবে। ওকে, আচ্ছা, হেডলাইন না দিলে প্রিভিউটা দেখাইতেছে। হেডলাইন এড করে দিই।
আচ্ছা, এবার হেডলাইনটা দেখাবে। আচ্ছা, call to action text, এটা কি হয়? automated visit site. এটা কি? আচ্ছা, মানে ইউটিউব ভিডিওর ক্ষেত্রে তো কল টু অ্যাকশন থাকা লাগবে, তাই না? মানে ফেসবুকে হয় কি, একটা অ্যাড দেখার পর একটা বাটন থাকে, কল টু অ্যাকশন বাটন, ওইটা আর কি। সেখানে আপনি ভিজিট সাইট দিয়ে দিলেন, মোটামুটি সবকিছু কমপ্লিট থাকলে নেক্সট দিলে আপনার অ্যাড চলে যাবে। ওকে, আমরা এটাকে পাবলিশ করতেছি না। বুঝতে পারছেন ইউটিউবের কাহিনী? সো লাস্ট কিছু কথা, পারফরমেন্স অ্যানালাইসিস। সো ধরেন একটা বিজনেসের মেইনলি কোন কোন জায়গাতে প্রবলেম হতে পারে এবং সেটাকে অপটিমাইজ করার বিষয় থাকে। তিনটা জিনিস: প্রোডাক্ট, কন্টেন্ট, আর হচ্ছে ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট। তারপরে হচ্ছে আপনার অ্যাড ক্যাম্পেইন। অ্যাড সর্বপ্রথম কি? প্রোডাক্ট, তারপর হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট, ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে কি? অ্যাড। অ্যাড ক্যাম্পেইন। সো সর্বপ্রথম যখন কেউ যদি বলে যে ভাই আমার অ্যাড ভালো চলতেছে না, হ্যাঁ, কেউ যদি বলে কি আমার অ্যাড ভালো চলতেছে না, সর্বপ্রথম আপনার দেখতে হবে সে যে প্রোডাক্টটা সেল করতে চাইতেছে, প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্টের প্রাইস কতটুকু সুইটেবল। হয়তো সে সেল করতেছে একটা লো ক্যাটাগরি প্রোডাক্ট, এটা আপনি বুঝতেছেন অনলাইনে প্রোডাক্টের ডিমান্ড নাই, বা এইটা যে কেনার জন্য মানুষ অনলাইন থেকে ডেলিভারি করে 3 দিন অপেক্ষা করে পাবে, এটা হবে না। মানে তাহলে যারা নতুন নতুন ধরেন বিজনেস করছে তাদের মানে এমন একটা প্রোডাক্টকে সিলেক্ট করতে হবে যেটা যথেষ্ট ডিমান্ড আছে, যেটা মানুষ অনলাইন থেকে অর্ডার করে, যেটা আপনি পাশের দোকানে পাইতেছেন, যেটা অনলাইন থেকে আনবেন আপনি, এমন কিছুই সিলেক্ট করতে হবে যেটা মানুষ 3 দিন অপেক্ষা করে হাতে পাইতে প্রস্তুত আছে। সেটা আপনার আইডিয়ালি মানে আপনার জেনারেল থট দিয়ে, থিঙ্কিং দিয়ে আপনাকে ভাবতে হবে যে আসলে এই প্রোডাক্টটা অনলাইনে কেনার মতো কিনা। ঠিক আছে, দেন প্রোডাক্ট ভালো, কিন্তু সে এমন একটা প্রাইস পয়েন্ট দাঁড় করাইছে যেটা সুইট করতেছে না, মানুষজন এই প্রোডাক্টটা এই প্রাইসে কিনতেছে না। এটা কিন্তু অনেক বড় কারণ। সবকিছু ঠিক আছে, কন্টেন্ট ধুমধারাক্কা, হ্যাঁ, ক্যাম্পেইন ভালো করতেছে, প্রোডাক্ট খুবই ভালো, কিন্তু প্রাইস, অ্যাফোর্ডেবিলিটি যদি ভালো না হয় কিনবে না মানুষ। সো বেটার অফার ক্রিয়েট করা, মানে প্রোডাক্ট অ্যান্ড প্রাইস, এই দুইটাকে একসাথে করলে বলা যায় অফার। কি অফার? প্রোডাক্ট অ্যান্ড প্রাইস মানে একটা ভালো অফার কাস্টমারকে দেওয়া। আপনি ভালো অফার মিন একটা ভালো প্রোডাক্ট হইতে পারে, ভালো অফার ভালো প্রাইস রেঞ্জ।
সো অফার কন্টেন্ট অ্যাডস ল্যান্ডিং পেজ একটা বেটার অফার যদি কাস্টমারকে আপনি না দেন, উইন উইন সিচুয়েশন বা বেস্ট ডিল যদি সে না পায়, সে যদি মনে না করে যে আমি এটা কিনে জিতবো না, তাহলে সে কখনোই কিনবে না। So, এমন একটা অফার তৈরি দিতে হবে যেটা সে মনে করছে বেস্ট ডিল, আমি কিনে জিততেছি, অথবা সেটা আমার সাথে সুইট করে, আপনার কাস্টমার উপর থিঙ্কিং করে আপনার একটা বেটার অফার ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো কেউ যদি বলে যে প্রবলেম বা আমার অ্যাড চলতেছে না, অ্যাড পারফর্ম করতেছে না, আমার বিজনেস চলতেছে না, সর্বপ্রথম তার প্রোডাক্টকে দেখতে হবে, ফোকাস করতে হবে। এজ এ মার্কেটার আমি যখন কারোর সাথে কাজ করতে চাই, কারোর সাথে কাজ করতে যাই, কেউ যদি আমাকে অ্যাপ্রোচ করে তার মার্কেটিং করে দেওয়ার জন্য, আমি সর্বপ্রথম তার বিজনেসটা দেখি। আমার কাছে যদি ভালো লাগে, আমার কাছে যদি মনে হয় আমি এই বিজনেসটাকে স্কেল করতে পারবো, এটা স্কেলেবল, তাইলে হচ্ছে আমি নেক্সট ডে প্রসিড করি যে ভাই ঠিক আছে ভাই চলুন আমরা কাজকর্ম করি। কারণ দুনিয়ার সব মানুষ সব প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবে না, একটা মানুষ সব ফিল্ড এক্সপার্ট হয় না। ঠিক আছে, সো ধরেন রিয়েল এস্টেট বিজনেস নিয়ে আমার এখনো খুব বেশি কাজ করা হয়নি। হ্যাঁ, কিন্তু এমন না যে রিয়েল এস্টেট বিজনেস আমার জন্য সুইট করবে না। ঠিক আছে, সো বা ধরেন কত টাইপের বিজনেস দুনিয়াতে আছে, সব টাইপের বিজনেস নিয়ে আমি কাজ করি নাই। আমার সর্বপ্রথম হচ্ছে ফ্যাশন, ফুড, ইলেকট্রিক, ইলেকট্রিক বলতে হচ্ছে স্মার্ট ডিভাইসেস, স্মার্ট হোম সলিউশন, অ্যান্ড দেন হচ্ছে এই সোলার টেকনোলজি, ই কমার্স, যা হইতে পারে প্রোডাক্ট রিলেটেড। সো এগুলো হচ্ছে অনেক, এগুলোতে আমি বেশি কাজকর্ম করা হয়েছে। ঠিক আছে, সো এটাও দেখতে হবে যে আপনার ক্ষেত্রে এটা স্কেলেবল কিনা। আপনি যদি কাজ করতে কমফোর্টেবল হন, যদি কনফিডেন্স থাকে, আপনি শুরু করবেন, যে কারো কাজ নিয়ে শুরু করলে হবে না। সো কেউ যদি বলে এক কথা যে তার প্রোডাক্ট ভালো না, মানে সেল হইতেছে না, দেখতে হবে তার প্রোডাক্টটা কেমন, তারপর হচ্ছে তার কন্টেন্ট। হ্যাঁ, হয়তো তার কন্টেন্টটা খুব ভালো হইতেছে না, আই কিছু হইতেছে না, আই কিছু হইতেছে না মানে হচ্ছে সেলস কন্টেন্ট না। হ্যাঁ, যে সে যে কন্টেন্টটা বানাচ্ছে কাস্টমার এই কন্টেন্টটা দেখে কেনার জন্য কনভিন্স হইতেছে না, এমন কন্টেন্ট যদি না হয় তাহলে তো সেটা দিয়ে সেল আসবে না। সো ডেফিনেটলি কন্টেন্ট ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, সো তারপরে দেখতে হবে তার ল্যান্ডিং পেজ, তার ওয়েবসাইট, মানুষজনকে নিয়ে সে যেখানে ল্যান্ড করাইতেছে, যে ওয়েবসাইটকে সে প্রেজেন্ট করতেছে, এটা বেটার কিনা। এটা যদি আপ টু দ্য মার্ক না হয়, সিআরও অপটিমাইজ না হয়, তাহলে মানুষ যা বলতেছে সিআরও অপটিমাইজ যদি না হয়, তাহলে আপনি ওয়েবসাইটে নিয়ে তাকে কনভিন্স করতে পারবেন না। সিআরও মানে হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশন। কনভার্সন মানে কি? আরে ভাই, ওই রূপান্তর তো এটা না। কনভার্সন মানে সেল, এস এস আই ও এন, টি আই ও এন না, কনভার্সন। কনভার্সন মানে কি? সেলস। সো কনভার্সন রেট অপটিমাইজেশন, ঠিক আছে, মিন হচ্ছে ওয়েবসাইটের পারফরমেন্স ইমপ্রুভ করা, কিভাবে করলে বিক্রি বাড়বে এটার জন্য কাজ করা। যেমন একটা ওয়েবসাইটের মধ্যে জেনারেলি কি কি থাকা, ধরেন আমার চেকলিস্ট আছে, বা কনভার্সন রেট অপটিমাইজেশন একটা কাজ, এটা আলাদা একটা স্কিল, সেটা নিয়ে বিস্তারিত কথা বলতেছি না। সো মানে একটা ওয়েবসাইটের মধ্যে ফুল ফানেল, ধরেন একটা ওয়েবসাইট দেখাই, এই একটা প্রোডাক্ট পেজ, এখানে দেখেন প্রথমে টাইটেলটা দেওয়া আছে, সুন্দর করে কোন সাইজ অ্যাভেলেবেল আছে, কোনটা সিলেক্ট করবো এটাও দেওয়া আছে, সুন্দর করে প্রোডাক্টের ইমেজগুলো দেওয়া আছে, ফিচারগুলো দেওয়া আছে,
হ্যাঁ, পরে হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন, সাইজ চার্ট, প্রতিটা প্রোডাক্ট নিয়ে ইন ডিটেলসে দেওয়া। এরপরে হচ্ছে ইউ মে অলসো লাইক, হ্যাঁ, রিলেটেড প্রোডাক্ট দেখাইতেছে। আবার নিচে কালেকশন, এরপর নিচে হচ্ছে কাস্টমার রিভিউ আছে, আবার নিচে হেডিং সেকশন। এই যে এক একটা পার্ট, এখানে একটা সেকশন বাদ আছে, সেটা আমি বলছিলাম অ্যাড করার জন্য, আর এখনো করে নেই। বা আমাদের সোলজার ওয়েবসাইটটা যদি দেখে, একটা প্রোডাক্ট পেজে যাই, দেখেন নিট অ্যান্ড ক্লিন ওয়েবসাইটটা, তাই না? দেখতে খারাপ লাগতেছে? না। আচ্ছা, এখানে সবগুলা সাইজ, এখানে সাইজ চার্ট দেওয়া আছে, প্রোডাক্ট ডিসক্রিপশন, এস্টিমেটেড ডেলিভারি টাইম, ইউ মে অলসো লাইক, আপনি এই প্রোডাক্টগুলো পছন্দ করতে পারেন। এরপর হচ্ছে কিছু ফিচার, ইজি রিটার্ন পলিসি, ক্যাশ অন ডেলিভারি, টাইমলি ডেলিভারি, ব্রাউজ মোর কালেকশন, হ্যাঁ, সিমিলার কালেকশন। এটা হচ্ছে ক্যাটাগরি বেসড, কিছু কোয়েশনের অ্যান্সার, হ্যাঁ, আমি কাস্টমাইজ অর্ডার করতে করবো কিনা, রাইট সাইজ কিভাবে সিলেক্ট করবো। তারপর হচ্ছে রিসেন্টলি ভিউড প্রোডাক্ট, আমি এই ওয়েবসাইটে যে যে প্রোডাক্টগুলো অলরেডি ঘুরে আসছে, হয়তো পছন্দের দিকে ঘুরে আসছে, এগুলো আমাকে দেখাইতেছে রিসেন্টলি ভিউড প্রোডাক্ট। এই এখানে শেষ। সো এই যে এখানে অনেকগুলো পার্ট দেখছেন, এখানে কি শুধু প্রোডাক্টের ইমেজ, যে ভাই আসলে না কিনে ফেললেন বাই নাও দিয়ে, নিচে আরো সুন্দর করে জিনিসটাকে সাজানো হয়েছে, অনেকগুলো সেকশন যুক্ত করা হয়েছে, ঠিক আছে? সেগুলো এটাকে বলতে পারেন ফুল ফাংশনাল একটা ওয়েবসাইট। কি ফাংশনাল? ফুল ফাংশনাল। ঠিক আছে। সো এখানে যখন আসতেছে, তার হয়তো এই প্রোডাক্টটা ভালো লাগলো না, তারপর নিচে আবার সে ক্যাটাগরি গুলা পাইতেছে, আবার সে ক্যাটাগরিতে গেল, যেমন হচ্ছে হাফ স্লিভে গেল। সো মানে ইন্টারনাল লিঙ্কিং বলেন, যেটা বলেন, সে পুরো ওয়েবসাইট ইজিলি ঘুরতে পারতেছে, ইজিলি নেভিগেট করতে পারতেছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে যাইতে খুব সিমলেসলি জিনিসটা ম্যানেজ হইতেছে, ঠিক আছে? এটা হচ্ছে ফুল ফাংশনাল, এটা সিআর অপটিমাইজ। তো কনভার্সন রেট অপটিমাইজেশন, এটা হচ্ছে নির্দিষ্ট কোনো কাজ না, বাট হ্যাঁ আবার নির্দিষ্ট, মানে হোয়াট এভার ইউ ডু দ্যাট ইনক্রিজ সেলস, হোয়াট এভার ইউ ডু দ্যাট ইনক্রিজ সেলস, ডেফিনেটলি ইউআই ইউএক্স, ইউজার এক্সপিরিয়েন্সটাকে ইমপ্রুভ করা, সেটাও সিআরওর কাজ। ওয়েবসাইটটাকে ফুল ফাংশনাল করা, ইজি টু নেভিগেট করা, এটাও সিআরওর কাজ। বুঝতে পেরেছেন? সো একটা প্রপার ওয়েবসাইট ল্যান্ডিং পেজ যদি না হয়, তাহলে সেটা আপনার সেলস, আপনার অ্যাডের মধ্যে ইমপ্যাক্ট করবে। আপনার সব কিছুই ভালো, কিন্তু ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ যেটা বানাইছেন এটা আপ টু দ্য মার্ক না, তাহলে আপনি কাস্টমারকে কনভিন্স করতে পারবেন না। এখন যে যে সাইট দেখাইলাম, এগুলো হচ্ছে শপিফাইতে করা, ঠিক আছে? আর এগুলা ধরেন 40-50 হাজার টাকা শুধু সাইটটা ডিজাইন করার জন্য খরচ, বুঝতে পারছেন? ইভেনচুয়ালি লাখ টাকা খরচ হয় একটা ওয়েবসাইট বানাইতে। So, এটা ইজি না কখনোই, সুন্দর দেখতেছে, সুন্দর এমনিতে হয়ে যায় না। আচ্ছা, সোলজার ওয়েবসাইটটাকে দুইবার বানানো হয়েছে, 70-80 হাজার টাকা খরচ হয়ে গেছে। যা যেটাই হোক, আপনাকে বলতেছি বোঝার জন্য, কিন্তু আমার বলার কোনো উদ্দেশ্য নেই। ইনক্রিজ অর ডিক্রিজ বাজেট। আচ্ছা, সো আমার প্রোডাক্ট প্রাইস ঠিক থাকলো, একটা বেটার অফার কাস্টমারকে দিতে পারলাম, আমার কন্টেন্ট যেগুলো দিতেছি সেগুলো খুবই ভালো, আপ টু দ্য মার্ক, কাস্টমারকে কনভিন্স করতে পারতেছে। ল্যান্ডিং পেজ যেটা বানাইছি সেটা সিআরও অপটিমাইজ, সেটাও কাস্টমারকে কনভিন্স করতে পারতেছে। ধ্যান যদি সেল না আসে, তাহলে ডেফিনেটলি আমার ক্যাম্পেইনের প্রবলেম। কোথায় প্রবলেম? ক্যাম্পেইন। অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে যেখানে, সেখানে প্রবলেম, ঠিক আছে? সো এই যে 4টা পয়েন্ট বললাম, অফার, ল্যান্ডিং পেজ, কন্টেন্ট, দেন হচ্ছে অ্যাডস, এই 4টা জিনিসের কোনো একটা যদি খারাপ হয়, লো পারফর্ম করে বা ডাউন থাকে, আপনার সেলসে সেটা ইমপ্যাক্ট করবে। সো এজ এ পারফরমেন্স মার্কেটার, এজ এ কি মার্কেটার? পারফরম্যান্স মার্কেটিং। পারফরমেন্স মার্কেটার,
আপনাকে পুরো 4টা পার্টি থিঙ্কিং করতে হবে, পারফরমেন্স অ্যানালাইসিস করতে হবে, দেন মুভ করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন অ্যাড ক্যাম্পেইন যখন ক্রিয়েট করতেছেন, আমরা তো বলতেছিলাম অনেক পারফরমেন্স আলোচনা করছিলাম, ঠিক আছে না, যে একটা ক্যাম্পেইন যখন শুরু করতেছি তখন অল্প বাজেটে শুরু করব। কি বাজেটে? অল্প বাজেট। অল্প বাজেটে। তারপর যে একটা চলবে সেটার উপর বাজেট লাগাবে, যেটা বলছে। প্রথমে হচ্ছে ক্যাম্পেইন স্টার্ট করা। প্রথম ফেজ কি? ক্যাম্পেইন স্টার্ট করা। স্টার্ট করা, টেস্টিং করা, স্কেল আপ করা। কি করা? ক্যাম্পেইন স্টার্ট করা, টেস্টিং করা, স্কেল আপ করা। স্কেল আপ করা। ধরেন আপনি প্রথমে প্রথম ধরেন আমাদের সবসময় উদ্দেশ্য থাকে উইনিং ক্যাম্পেইন খুঁজে পাওয়া। কি পাওয়া? উইলিং ক্যাম্পেইন। এমন একটা ক্যাম্পেইন আমি বানাবো, হ্যাঁ, যেটাতে আলাদিনের চেরাগের মতো আমার কাছে সেল আসবে। ঠিক আছে? কিসের মতো? So, আলাদিনের চেরাগের মতো একটা ক্যাম্পেইন বানাইতে, একটা ক্যাম্পেইন খুঁজে বার করতে আমাকে কিন্তু অনেক আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে আসতে হবে। দ্যাট মিন আমাকে টেস্ট করে, এক্সপেরিমেন্ট করে একটা ক্যাম্পেইন বিল্ড করতে হবে, বানিয়ে নিতে হবে। এন্ড অফ এভরিথিং আমাদের উদ্দেশ্য থাকে কি? সেল বাড়ানো। হ্যাঁ, হিউজ পরিমাণে সেল নিয়ে আসা। হিউজ পরিমাণে সেল নিয়ে আসার জন্য কি করতে হবে? আমাকে একটা উইনিং অ্যাড ক্যাম্পেইন বানাইতে হবে, হ্যাঁ, যেটা আলাদিনের চেরাগের মতো আমাকে সেল দিবে। এখন এইটা বানানোটা খুব ইজি না, সো এটার জন্য অনেকগুলো ফেজ থাকবে। প্রথম ফেজটা হচ্ছে আপনাকে টেস্টিং করতে হবে। কি করতে হবে? টেস্টিং করে দেখতে হবে কোনটা ভালো কাজ করতেছে। আপনি 100টা স্ট্র্যাটেজি জানেন, কিন্তু এই বিজনেসে কোনটা সুইট করতেছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সো মার্কেটিং ইটস অ্যাবাউট এক্সপেরিমেন্ট। মার্কেটিং কি? ইটস অ্যাবাউট এক্সপেরিমেন্ট। মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং ক্যাম্পেইন এগুলা কখনোই ফিক্সড না, ঠিক আছে? এগুলো আসমান থেকে কখনো ওহী নাজিল হয় না। আপনাকে এক্সপেরিমেন্ট করে খুঁজে নিতে হবে, ক্যালকুলেটিভ ডিসিশন নিয়ে বুঝে নিতে হবে কাজ করবে কি করবে না, ঠিক আছে? সো তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে উইনিং ক্যাম্পেইন খুঁজে বের করা। সেটার জন্য করতে হবে টেস্টিং। সেটার জন্য কি করতে হবে? টেস্টিং। টেস্টিং। সো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার ফরম্যাটটা কি? প্রথম হচ্ছে ক্যাম্পেইন স্টার্ট করতে হবে, দেন টেস্টিং করতে হবে, তারপর স্কেল আপ করতে হবে। হ্যাঁ, ক্যাম্পেইন স্টার্ট করলাম 1 2 3 ফরম্যাট। আমি একটা ক্যাম্পেইনে 2টা অ্যাড সেট দিলাম। অ্যাড সেটের মধ্যে কি থাকে? অডিয়েন্স থাকে, ঠিক আছে? অ্যাড সেটের মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে অডিয়েন্স। তারপর থাকে হচ্ছে প্লেসমেন্ট। সো প্লেসমেন্টটা সেকেন্ড সাবজেক্ট, মেইন হচ্ছে অডিয়েন্স। আমি কাদেরকে আমার অ্যাডটা দেখাইতেছি। সো আপনি 2টা অ্যাড সেটের মধ্যে সো একটা ক্যাম্পেইনের মধ্যে অ্যাড সেটের মধ্যে মেইন হচ্ছে অডিয়েন্স। আমাকে একটা উইনিং অডিয়েন্স খুঁজে বের করতে হবে। এক্সাক্ট কাস্টমার কারা আমার থেকে বেশি কিনতে পারে তাদেরকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার জন্য কি করতে হবে? আমি মাল্টিপল অডিয়েন্স টেস্ট করলাম। কি করলাম? মাল্টিপল অডিয়েন্স বেসড টেস্ট করলাম। লেটস সে ধরেন আমার প্রোডাক্ট হচ্ছে জুয়েলারি। সো এটা কারা কিনতে পারে? বা ধরেন থোপের কথাই যদি বলি, ধরেন আমার এই থোপটা কারা কিনতে পারে? ইয়াং জেনারেশন কিনবে ডেফিনেটলি। যারা একদম বয়স্ক তারা কিনবে না। কিন্তু আপনি যদি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট, ঠিক আছে, ধরেন হচ্ছে কি যেন বলে এটাকে, ডায়াবেটিস মাপার মেশিন, এগুলো তো একটা যুগ পোলাপাইন জেনজি বা মিলেনিয়াল কারো লাগবে না, লাগবে হচ্ছে যার বয়স অ্যাবভ 40। সো এরকম কাস্টমার বেস খুঁজে বের করতে হবে। থোপের কথা বললাম। সো লেটস সে ধরেন আপনি একটা প্রোডাক্টের নাম বলেন যেটা নিয়ে সাজাইতে পারি, বলেন। আপনি একটা প্রোডাক্টের নাম বলেন যেটা নিয়ে আমরা বিভিন্ন টাইপের অডিয়েন্স টেস্ট করব, বলেন।
মোবাইল ফোন হতে পারে। মোবাইল ফোন, মোবাইল ফোন তো আপনি সেল করতে পারবেন না, তাই না? অন্য প্রোডাক্ট, ও ওটা তো ওটা হবে না। ই কমার্স প্রোডাক্ট যেগুলো অনলাইন সেল করা যাবে, একটা প্রোডাক্টের নাম বলেন। স্কিন কেয়ার প্রোডাক্টস, লাইক লাইক যে কোনো ধরনের ফেস ওয়াশ হতে পারে, মেকআপ প্রোডাক্টস। স্কিন কেয়ার তো স্পেসিফিক হইতে থাকে না, ক্লিনজার, ময়শ্চারাইজার, সিরাম, সানস্ক্রিন, কোনটা? ধরেন সানস্ক্রিন। আচ্ছা সানস্ক্রিন, ওকে। সানস্ক্রিনের মধ্যে ধরেন আবার দুই টাইপ, কারো হচ্ছে অয়েলি ফেস, কারো হচ্ছে ড্রাই ফেস, ওকে। সো এখন ধরেন সানস্ক্রিন কে ইউজ করতে পারে, এটা আপনি দুইটা ক্যাম্পেইন সাজাইলেন। একটা হচ্ছে 18 থেকে 30 ফিমেল, আর মেলের ক্ষেত্রে ধরেন আচ্ছা মেলও দিলেন 18 থেকে 30, ওকে। শুধু মেল ফিমেল আপনি আলাদা করে দুইটা অডিয়েন্স বানাইলেন, ঠিক আছে। তারপর আপনি অ্যাড দেন, দুইটা ভিডিও একটা ইমেজ বানাইলেন, অথবা 5-6টা ইমেজ বানাইলেন, ঠিক আছে। এখানে আপনি জিপ ফাইলও থাকতে পারে, জিপ ফাইল বুঝেন তো, সিম্পল অ্যানিমেশন আর কি, মানে একটা ছবিকে সিম্পল ভাবে অ্যানিমেট করা। জিপ ফাইল তো হচ্ছে ভিডিও না, বাট অ্যানিমেট হয়, তাই না? সো আপনি দুইটা ভিডিও, 4-5টা ছবি আপলোড অথবা 10টা ছবি ক্যারোসেল ফরম্যাটে একটা অ্যাডের মধ্যে রাখলেন। সেম অ্যাডগুলাই আপনি আবার দ্বিতীয় অ্যাড সেটে দিলেন, চেঞ্জেস আনা দরকার নাই। চেঞ্জেস যদি আনেন তাহলে আপনি মেজার করতে পারবেন না কোন অডিয়েন্স জন্য কোনটা কাজ করতেছে। তারপরে হচ্ছে অ্যাড কপি। অ্যাড কপি কি বলেন তো? অ্যাড কপি মানে হচ্ছে লেখা, রাইটিং, লেখা, হ্যাঁ। কপি রাইটিং। অ্যাড কপি মানে হেডলাইন, ডিসক্রিপশন। সো প্রাইমারি, ফেসবুকের ক্ষেত্রে প্রাইমারি টেক্সট। সো প্রাইমারি টেক্সট মানে উপরে ক্যাপশনটা নিলেন, নিচে হেডলাইনটা নিলেন, হ্যান্ডেল নিচে ছোট করে ডিসক্রিপশন দিলেন, ওকে। সো এখানে হেডলাইন আপনি লিখলেন, দিতে হচ্ছে সো এখানে কিছু ভেরিয়েশন নিতে হবে, একই হেডলাইন সবগুলোতে দিয়ে দিলে হবে না। সো অ্যাটলিস্ট প্রতিটা অ্যাডের জন্য দুইটা করে হেডলাইন দিবেন, দুইটা করে প্রাইমারি টেক্সট বা ক্যাপশন দিবেন, দুইটা করে ডিসক্রিপশন দিবেন। তাইলে হবে কি, ক্রিয়েটিভ ফেটিকের যে একটা বিষয় আছে, ক্রিয়েটিভ ফেটিক সহজে হবে না। ক্রিয়েটিভ ফেটিক কখন হয়? যখন একই অ্যাডস মানে একটা ভিডিও মানুষের কাছে ঘুরে ফিরে যাচ্ছে, তখন মানুষ বোর হয়ে যায়, তখন ওই ক্রিয়েটিভটা মানুষ দেখলেই স্কিপ করে যায়, তখন ওইটা আর পারফর্ম করে না, ফেসবুক এটাকে ফ্ল্যাগ করে দেয় যে তোমারটা ক্রিয়েটিভ ফেটিক হয়ে গেছে। So, আমার যদি দুইটা ক্যাপশন দেয়, দুইটা হেডলাইন দেয়, তো ফেসবুক এক এক সময় এক একটাকে মানুষের সামনে নিয়ে যায়, তখন মানুষ বিরক্ত হয় না, ক্রিয়েটিভ ফেটিকটা সহজে হয় না, ওকে। সো 3টা অ্যাড, দুইটা করে ক্যাপশন লিখলাম, এই দুইটা ক্যাপশন সবগুলোতে দিয়ে দিলাম, ঠিক আছে। এভাবে করে একটা অ্যাডসেট বানাইলাম। সো মেল 18 থেকে 30, দ্বিতীয় অ্যাডসেটে সেম অ্যাডই থাকলো, কপি করে নিয়ে আসলাম, ফিমেল 18 থেকে 30। তাহলে মেজার করতে পারবো কে বেশি কিনতেছে, ওকে। আচ্ছা, সো এক ক্যাম্পেইন অপটিমাইজেশন উইন্ডো কয়দিন বলেন তো? 3 থেকে 7 দিন। 3 থেকে 7। একটা ক্যাম্পেইন অপটিমাইজ হতে কয়দিন সময় লাগে? 3 থেকে 7 দিন। 3 থেকে 7 দিন। সো আপনি যখন ক্যাম্পেইনটা রান করবেন সেটা থাকবে লার্নিং ফেজে। কি ফেজে? লার্নিং ফেজ। 7 দিন পরে চান্সেস আছে সেটা লার্নিং ফেজ থেকে অ্যাক্টিভ ফেজে চলে যাবে। অ্যাক্টিভ ফেজে গেলে আমরা বুঝবো যে ফেসবুক বুঝে গেছে এই প্রোডাক্টগুলো কারা কিনতেছে। অ্যাক্টিভ ফেজে যখন যাবে তখন ক্যাম্পেইনের পারফরমেন্স ইমপ্রুভ হবে, হ্যাঁ, তখন ভালো আরওএস আপনি পাবেন। আচ্ছা, সো 1 সপ্তাহ পরে আপনি আবার পারফরমেন্স অ্যানালাইসিস করবেন যে কোন অ্যাডটাতে বেশি খরচ হয়েছে, হ্যাঁ। সো আচ্ছা, এখন বাজেটটা দিবেন কোথায়? বাজেটটা দিবেন হচ্ছে অ্যাডসেট লেভেল। কোথায়? অ্যাডসেট। সিবিওতে না, এবিওতে, অ্যাডসেট লেভেল বাজেট, হ্যাঁ। কারণ সেটা আপনি জানেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। 1 সপ্তাহ পরে আমি দেখলাম যে কোন কোন অ্যাডটা ভালো কাজ করতেছে, কোন কোন অ্যাডটা ভালো কাজ করতেছে না। যেগুলো ভালো কাজ করতেছেন সেগুলোকে অফ করে দিলাম, যেগুলো ভালো কাজ করতেছে সেগুলোকে অন করে রাখলাম,
এবং বাজেটটা আমি এবিও থেকে সিবিও তে নিয়ে গেলাম, ক্যাম্পেইন লেভেলে দিয়ে দিলাম। তারপরে ফেসবুক তার মতো করে আহ, এগুলাকে যেটা যে একটাতে বেশি সেল আসবে সেটাতে বেশি খরচ করবে। একটা ফরম্যাট গেল। এখন ক্যাম্পেইনটাকে স্কেল আপ করতে হবে, তাই না? স্কেল আপ করার জন্য দুইটা মেথড, হরিজন্টাল স্কেলিং, ভার্টিক্যাল স্কেলিং। এক সপ্তাহ আমরা টেস্ট করলাম, দেখলাম কোনটা ভালো চলতেছে বা চলতেছে না। যেগুলো চলতেছে সেগুলোকে অফ করে দিলাম। যেগুলো ভালো চলতেছে সেগুলোকে আমি বাজেটটা ইমপ্রুভ করতে পারি। সো যখন শুরু করতেছি তখন কত দিয়ে শুরু করব? ক্লায়েন্টের বাজেট যদি ভালো হয়, 1-1.5 হাজার, $2-3 হাজার হয়, তাহলে আপনি দৈনিক $20 আর আপনি $30 পার ডে শুরু করতে পারেন। যদি দুইটা অ্যাড সেট হয়, $10 করে দিয়ে $20, $15 করে $30, আপনি ইউজুয়ালি $10 থেকে শুরু করেন। সো এখানে প্রোডাক্টের প্রাইস যদি হয় ধরেন 2,000 থেকে 3,000-এর মধ্যে, প্রোডাক্টের প্রাইস যদি বেশি হয়, বাজেট যদি কম থাকে, তাহলে কিন্তু এটা কাজ করবে না। কারণ ফেসবুক তো বোকা না, ফেসবুক তো জানে কোন প্রোডাক্টের প্রাইস কত। আচ্ছা, সো যেটাই হোক, এই $20 থেকে $30 মধ্যেই থাকবে ডেলি। ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন যে আপনার বাজেট কত দৈনিক। ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমার দৈনিক বাজেট হচ্ছে $300, 10 দিনে $1,000, তাহলে 10 দিনে 300, এক মাসে 1,000, তাহলে আপনার দৈনিক দৈনিক বাজেট পড়তে $30 থেকে $35। আপনি ডে ওয়ান থেকে $30 থেকে $35 দিবেন না, ডে ওয়ান থেকে আপনি দিবেন $20, $15। কারণ এখন তো আপনি টেস্টিং করতেছেন। টেস্টিং করার সময় কি হবে, আপনি খুব ভালো আরওএস পাবেন না, আপনার লসও হইতে পারে। ঠিক আছে, আরওএস হয়তো 5-এর নিচে থাকবে, 2-3 থাকবে। কিন্তু যখন ক্যাম্পেইন গুলো লার্নিং থেকে অ্যাক্টিভ ফেজে চলে যাবে, তখন দেখবেন কিছু এড ভালো করতেছে এবং একটা অডিয়েন্স ফরম্যাট ভালো করতেছে। ওকে, সো আপনি যেগুলো লো পারফরমেন্স সেগুলোকে অফ করে দিলেন, বেস্ট পারফর্মগুলোকে অন রাখলেন, দেন আস্তে আস্তে বাজেটটা বাড়াইলেন। ঠিক আছে, এখন আপনার হাতে অনেক বাজেট বেঁচে গেছে, এগুলোকে আপনি আস্তে আস্তে বাড়ান। 35-40 হইতে পারে, সেল আসলে তো সমস্যা নেই। ঠিক আছে, বাজেট যা দিবে ক্লায়েন্ট ডে ওয়ান থেকে দিয়ে দেবেন না, কমায় দিবেন, আস্তে আস্তে আগাবে। আচ্ছা, এইগুলো একটা ফর্মুলা। সো এখন আমার স্কেলিং মেথডটা কি করলাম, আস্তে আস্তে বাজেটটা বাড়াই দিছি। এখন কত পার্সেন্ট বাড়াবো বাজেট? 10% থেকে 20%, এর বেশি না। যদি 15 থেকে 20% মধ্যে হয়, তাহলে ক্যাম্পেইনটা অ্যাক্টিভ ফেজ থেকে লার্নিং ফেজে যাবে না। ঠিক আছে, যদি 20%-এর বেশি বাজেট বাড়ান দৈনিক, তাইলে আবার লার্নিং ফেজে চলে যাবে। এবং ক্যাম্পেইনকে খুব বেশি এডিট করা যাবে না, এডিট করলেও সে লার্নিং ফেজে চলে যাবে, আর লার্নিং ফেজে গেলেই কি প্রবলেম। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখন আপনি মাল্টিপল অডিয়েন্স টেস্ট করতে পারেন, কিন্তু এখন 2025 সালে এসে ফেসবুকের এআই অনেক আপডেট হয়ে গেছে। ফেসবুক অলরেডি জানে কাকে আপনার অ্যাডটা দেখাইতে হবে, বা আপনার এই প্রোডাক্টটা নিয়ে কারা এই মুহূর্তে খোঁজাখুঁজি করতেছে। ঠিক আছে, তো এই জন্য আসলে এখন খুব বেশি টার্গেটিং করতে হয় না। আপনি কোনো টার্গেটিং করার দরকার নাই, অ্যাড সেটা হাত দেওয়ারই দরকার নেই, জাস্ট বাজেটটা দিয়ে দিবেন, কিন্তু কন্টেন্টের ভেরিয়েশন নিয়ে আসবেন। আপনি একটা ক্যাম্পেইনের জন্য 3-4টা ভিডিও বানান, 4 থেকে 5টা ভিডিও বানান, 2টা অ্যাড সেট ক্রিয়েট করেন, 3টা করে অ্যাড দেন, প্রতিটা ভিডিও হবে আলাদা। ঠিক আছে, তাহলে আপনি কন্টেন্ট টেস্ট করতেছেন, ভিডিও টেস্ট করতেছেন, কোনটা ভালো কাজ করে। সো যখন আপনি বেটার অ্যাডস 6টা ভিডিও দিলেন, 3টা ভিডিও ভালো কাজ করতেছে, তাহলে আপনি কি করতে পারেন, বাকি অ্যাডসেটটা অফ করে দিয়ে একটার মধ্যে নিয়ে আসলেন। 2টা অ্যাডসেটের মধ্যে একটাতে 2টা ভালো কাজ করতেছে, একটাতে একটা ভালো কাজ করতেছে। তখন যে একটা ভালো কাজ করতেছে, আহ, বাকিগুলোকে অফ করে দিলেন। এখন অ্যাডসেট তো 2টা। ঠিক আছে, এখন 2টা অ্যাডসেট যখন একসাথে চলবে, তখন ওরা আবার মারামারি করতে থাকবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, মানে অডিয়েন্স ফ্র্যাগমেন্টেশন এটা। তাহলে কি করতে হবে, একটা একটা অ্যাডসেটের মধ্যে সবগুলো অ্যাড নিয়ে আসতে হবে। তাহলে
অ্যাড সেট 2 তে যে অ্যাডটা ভালো চলতেছিল, বাকি দুইটা খারাপ করতেছিল, বাকি দুইটাকে অফ করে দিয়ে বা তিনটাকে অফ করে দিয়ে ওই অ্যাডটাকে অ্যাড সেট 1 এ নিয়ে আসবেন। তাহলে একটা ক্যাম্পেইন একটা অ্যাডসে মারামারি করার সুযোগ পেতেছে না। ঠিক আছে, তখন একটাই চলতে থাকবে এবং এটাতে আস্তে আস্তে বাজেট বাড়াবে। যখন শুরু করতেছেন দুইটা অ্যাডসেট, তিনটা চারটা অ্যাডসেট হইতে পারে, বাট 2 থেকে 3টা বেশি দেওয়া আইডিয়া না। আপনি আরেকটা ক্যাম্পেইন ক্রিয়েট করেন। সো 1 সপ্তাহ পরে যখন অ্যাক্টিভ ফিজে চলে যাবে বা 200-300 ডলার খরচ করবেন, তখন বুঝতে পারবেন পারফরমেন্সটা কোন দিকে যাচ্ছে। তখন সব অ্যাডসেট অফ করে দিয়ে একটা অ্যাডসেট নিয়ে আসবেন, বাজেটটা নিয়ে আসবেন ক্যাম্পেইন লেভেলে। আচ্ছা, আস্তে আস্তে বাজেটটা বাড়াবেন, স্কেল আপ করতে থাকবেন। যখনই পারফরমেন্স ডাউন হবে বা ক্রিয়েটিভ ফিটিং হবে, তখন চেষ্টা করুন ভিডিও চেঞ্জ করার জন্য। ভিডিও তো চেঞ্জ করা যাবে না, মানে অ্যাড কপি চেঞ্জ করবেন, হেডলাইন চেঞ্জ করবেন। হ্যাঁ, এভাবে করে আস্তে আস্তে চেঞ্জ করবেন। কিন্তু এখন একটা কন্টেন্ট দিয়ে তো পুরো বছর কাটাই দিবেন না, একটা ভিডিও দিয়ে পুরো বছর কাটাই দিবেন না। এর জন্য আপনার নতুন নতুন কন্টেন্ট প্রতিনিয়ত নিয়ে আসতে হবে, টেস্ট করতে থাকবেন। ঠিক আছে, সো এক কন্টেন্ট দিয়ে যদি সারা বছর চলা যাবে না, 1-2 মাস চললেন, আবার নতুন কন্টেন্ট নিয়ে আসতে হবে। ওকে, সো ক্যাম্পেইন কিন্তু চলতেই থাকবে, ক্যাম্পেইন চলতেই থাকবে। এখন আস্তে আস্তে বাজেট বাড়ানো। ধরেন আপনার ক্যাম্পেইন আজকে বাজেট হচ্ছে $20, 2 দিন পরে 2 দিন পরে এটা হয়ে যাবে, যদি 10% করে বাড়ান, 10% করে বাড়ানো হচ্ছে সবচাইতে সেফ, একটি ফিজে যাবেই না স্বাভাবিক। সো প্রথম দিনে $22, এরপরে $24। সো মানে বাজেট কিন্তু আপনি ধরেন 10 দিন পরে হয়ে যাচ্ছে $40, কম না কিন্তু, 10% কিন্তু অনেক বাজেট। হ্যাঁ, সো 10% করে বাড়াইলেন। আচ্ছা, আবার দেখা গেছে অনেকে অ্যাকাউন্টের মধ্যে 15-20টা ক্যাম্পেইন ক্রিয়েট করে থাকে, একটা অ্যাডের জন্য একটা ক্যাম্পেইন। এটা করা যাবে না। ঠিক আছে, একটা ক্যাম্পেইনই তো আমরা অনেকগুলো অ্যাড দিতে পারি, তাহলে একটা অ্যাডের জন্য আলাদা করে ক্যাম্পেইন কেন? সেটাই তো অনেকে করে। ভুলটা তো এখানে তো হয় কি, একদিন দেখা গেছে এই ক্যাম্পেইন পারফর্ম করে, আরেকদিন এই ক্যাম্পেইন পারফর্ম করে, কারণ ওরা ওরা মারামারি করতেছে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। সো আসলে আরো অনেক কথা আছে, ঘন্টা এখন আলোচনা করলে শেষ হবে না, এগুলা শেষ হওয়ার জিনিসও না। পারফরমেন্স অ্যানালাইসিস অনেক অনেক জিনিস, বাট প্রথমে আপনাকে টেকনিক্যালি এক্সপার্ট হইতে হবে। ঠিক আছে, টেকনিক্যালি এক্সপার্ট হয়ে আপনি তারপর হচ্ছে পারফরমেন্স অ্যানালাইসিস করতে আসবেন। সো হরিজন্টাল স্কেল, হ্যাঁ, সেটা হচ্ছে আস্তে আস্তে বাজেট বাড়াইলেন। আর ভার্টিক্যালি স্কেল মানে হচ্ছে ধরেন আপনার যেই অ্যাড সেটটা ভালো চলতেছে, আপনি ওই অ্যাড সেটটাকে আবার কপি করে নিলেন, ডুপ্লিকেট করে দিলেন। ঠিক আছে, তাহলে ইনিশিয়ালি বাজেট না বাড়ায় আপনি ভালো একটা সেলস পাইতেছেন। ঠিক আছে, ডুপ্লিকেট করে করে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করছেন, ভালো চলতেছে, অ্যাডসেট আর কি মেইনলি ভার্টিক্যালি বলতে ডুপ্লিকেট করে অ্যাডসেটে বুঝাই। একটা অ্যাডসেট ভালো পারফর্ম করতেছে, এটাকে আবার ডুপ্লিকেট করেন, তাহলে ইনিশিয়ালি আপনি একটা ভালো সেল পাবেন। কিন্তু আলটিমেট ওয়াই হচ্ছে বাজেট বাড়ানো। একটা ক্যাম্পেইনে আপনি $1000 চলুক বললেন, এ হচ্ছে বিষয়। এখন আরেকটা ফরম্যাট হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস সেলস ক্যাম্পেইন, যেটাকে বলা হচ্ছে এএসসি, ফেসবুকের নতুন ফরম্যাট। সেটা হচ্ছে একটা ক্যাম্পেইন একটা অ্যাডসের আন্ডারে 5 থেকে 10টা অ্যাড। ঠিক আছে, সো এখানে অ্যাডসেটের মধ্যে বা ক্যাম্পেইন লেভেলে আপনি বাজেট দিবেন $30, অ্যাটলিস্ট $30 থেকে $40। সেখানে 1 সপ্তাহ পরে ক্যাম্পেইন গুলো অ্যাক্টিভ, লার্নিং থেকে অ্যাক্টিভ ফেজে যাবে, যেগুলো লো পারফর্ম সেগুলোকে অফ করে দিবে, বেস্ট পারফর্ম গুলো চলতে থাকবে। এবং অ্যাড যদি চলতেই থাকে, আমি যদি ঘুমাই থাকি, তাহলে কিন্তু হবে না। কন্টিনিউয়াসলি চেষ্টা করতে হবে ক্যাপশনটা চেঞ্জ করার জন্য, হেডলাইন গুলো চেঞ্জ করার জন্য, তাহলে হবে কি মানুষজন বোরিং হবে না। ওকে, আচ্ছা, সো এটা একটা ফরম্যাট গেল। এখন একটা কথা হচ্ছে, আপনি যে প্রথমে 1-2-3 ফরম্যাটে ক্যাম্পেইন ক্রিয়েট করছেন, সেখান থেকে আপনি একটা কিছু উইনিং অ্যাড পাইছেন, সেগুলোকে আপনি একটা অ্যাডসে নিয়ে আসতে পারেন। চাইলে আপনি আরেকটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করে ওই অ্যাডগুলোকে কপি করে নিয়ে আসলেন, সেটাও করা যেতে পারে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এন্ড বাজেট প্ল্যানিং,
ক্লায়েন্ট যদি আপনাকে $1,000 বাজেট দেয়, এটা আপনি কিভাবে ডিস্ট্রিবিউট করবেন? পুরোটাই কি সেলসে দিয়ে দিবেন? ফানেলিং কিন্তু একটা বিষয় আছে। ফানেলিং কেন প্রয়োজন? মানুষ আপনার প্রোডাক্ট দেখেই তো কিনে ফেলবে, তাহলে ফানেলিংটা প্রয়োজন আছে ডেফিনেটলি। ফানেলিং মানে হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলাম, সেখান থেকে যাদের কাছে আমার ভিডিওটা গেল, যারা আমার ভিডিওটা দেখলো, তাদেরকে আমি রিটার্গেট করলাম, ঠিক আছে না? সো আমার যদি তাহলে আমরা অ্যাওয়ারনেসে কত দেবো? আমরা কি যদি মানে কাস্টমার যেটা চাইবে, ক্লায়েন্ট যদি বলে যে আমাকে শুধু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেবো, শুধু কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবো? আমার বাজেটের টোটাল 10 থেকে 15% অথবা 20% আপনি অ্যাওয়ারনেসে রাখেন, ঠিক আছে? $1,000 বাজেট হলে $150 অথবা $150, $150 প্রয়োজন নেই, $150 আপনি অ্যাওয়ারনেসে রাখেন, শুধু অ্যাওয়ারনেসের জন্য, ঠিক আছে? তারপরে হচ্ছে 70% বাজেট, কত পার্সেন্ট 70% বাজেট সেলস ক্যাম্পেইনের জন্য। Okay. আর 10% বাজেট রাখতে হবে টেস্টিং এর জন্য। আপনি তো একই ক্রিয়েটিভতে সারা জীবন চলবেন না, নতুন নতুন ভিডিও নিয়ে আসতে হবে। নতুন নতুন ভিডিও আনলেন, তো এগুলা কোনটা পারফর্ম করতেছে টেস্ট করে দেখতে হবে না? টেস্ট করার জন্য কিছু বাজেট অলওয়েজ থাকবে, সেটা ইনভেস্টমেন্ট, সেখানে থেকে প্রফিট আশা করা যাবে না। টেস্টিং ফেজ পার হয়ে যেগুলো আমি পাবো, তাদেরকে নিয়ে এবার আমি স্কেল আপ করবো, আস্তে আস্তে বাজেট বাড়াবো, কন্টিনিউয়াসলি ক্যাপশন হেডলাইন চেঞ্জ করবো, মানে সব সময় না, 2 দিন 3 দিন 1 সপ্তাহ পরে ক্যাপশন চেঞ্জ করলাম, তো মানুষ বোর ফিল না হয়, ঠিক আছে? এই আর কি। রিটার্গেটিং ক্যাম্পেইন নিয়ে কথা বললে তো আজকে দিন শেষ হয়ে যাবে। রিটার্গেটিং ক্যাম্পেইন কিভাবে ইমপ্রুভ করবো, তাহলে আমি কি বললাম এগুলো বুঝতে পারছেন? ভাই বুঝতে পারছেন? চলে গেছে। আচ্ছা, সো যেই জিনিসগুলো হয় মেটাতে প্রবলেম, সর্বপ্রথম যেটা হইতে পারে সেটা হচ্ছে অডিয়েন্স ফ্র্যাগমেন্টেশন। এটা সবচেয়ে বেশি হয়, আমরা অনেক অ্যাডসেট ক্রিয়েট করে রাখি, অডিয়েন্স ফ্র্যাগমেন্টেশন হয়। দ্বিতীয়ত যেটা হয় সেটা হচ্ছে আচ্ছা, দ্বিতীয়ত যেটা হয় সেটা হচ্ছে অডিয়েন্স ফ্র্যাগমেন্টেশন। লার্নিং, প্রথম দিকে তো একটা প্রবলেম লার্নিং ফেজ। সো লার্নিং ফেজ যাওয়ার পরে একটি ফেজ আসবে। দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে লার্নিং লিমিটেড। অডিয়েন্স ফ্র্যাগমেন্টেশন, লার্নিং লিমিটেড। অডিয়েন্স ফ্র্যাগমেন্টেশন কাহিনী কি? অ্যাডসেট কমাইতে হবে, একটা অ্যাডসেট নিয়ে আসতে হবে, ক্যাম্পেইন কমাইতে হবে, একটা ক্যাম্পেইন নিয়ে আসতে হবে। আচ্ছা, লার্নিং লিমিটেড কেন হয়? কারণ হচ্ছে মেটা লার্ন করতে পারতেছে না, প্রপার ডেটা সে নিতে পারতেছে না, এই জন্য লার্নিং লিমিটেড হয়ে যায়। সেটা কেন হয়? কারণ সে খুব বেশি মানুষের কাছে যাইতে পারে না, ঠিক আছে? সো লার্নিং লিমিটেড, বাজেট বাড়াই দিতে হবে। ওটা বাজেট থেকে $10, আপনি সেটাকে 50% 60% বাড়াই দিবেন বা ডাবল করে দিবেন, তাহলে হচ্ছে লার্নিং লিমিটেড চলে যাবে। হ্যাঁ, মানে সে লার্ন করতে চেষ্টা করতে কিন্তু পারে নাই, সে লিমিটেশন পাইছে বাজেটের দিক থেকে, অডিয়েন্সের দিক থেকে, ঠিক আছে? আপনার অডিয়েন্স সাইজ ছোট হয়, তাহলে অডিয়েন্স সাইজকে ব্রড করে দিতে হবে, বড় করে দিতে হবে। বাজেট যদি কম হয় তাহলে বাজেট বাড়াই দিতে হবে। এই দুইটা কাজ যদি করেন তাহলে লার্নিং লিমিটেড থেকে আপনি ওভারকাম করতে পারবেন। আচ্ছা, ক্রিয়েটিভ ফেটিক, যেটা বললাম, ক্রিয়েটিভ ফেটিক যদি হয়, তাহলে আপনি একটা ইমেজ ডিজাইন করছেন, ইমেজটাকে স্লাইটলি চেঞ্জ করেন, এলিমেন্টগুলো চেঞ্জ করেন। যদি আপনি ভিডিও ক্রিয়েট করে থাকেন, ভিডিওর হুকটা চেঞ্জ করেন। হ্যাঁ, একই ভিডিও আর একটু অন্যভাবে এডিট করে দেন, তাহলে হচ্ছে মানুষ বোর হইল না, হচ্ছে বিষয় এই আর কি।
খুবই বোরিং লাগছে আজকে না? না, মাথার উপর দিয়ে গেছে নাকি নিচে দিয়ে গেছে? না, কিছু কিছু বলছি। কিছু কিছু সো এখন কথা হচ্ছে শিখার কোনো শেষ নাই, আর আপনি এক জায়গা থেকে সবকিছু শিখে ফেলতে পারবেন না, ঠিক আছে? এটা পসিবলও না। চেষ্টা করতে হবে সামনে থেকে আরো বেশি বেশি শিখার জন্য। যেখান থেকে শিখা উপযোগী শিখে নেবেন ভিডিও থেকে। আমি এখনো শিখি, ঠিক আছে? আর আমি আপনাদের কখনো 100% দিতে পারবো না, যেটা আমি বিগত 3 বছরে শিখছি সে 3 মাসে বলা কখনোই পসিবল না। বাট যেটা প্রয়োজন, আপনি যে মুভ করতে চান, আই থিঙ্ক এতটুকু এনাফ। বাকিটা আপনি চলতে চলতে ধাক্কা খেতে খেতে শিখে যাবেন, অথবা আরেকজন আপনাকে বলতে আসবে, আপনি সহজে বুঝে নিবেন, বুঝতে পারবেন। শিখা এখানেই শেষ না, শিখার পর আরো অনেক বাকি। বাট এখান থেকে আপনি স্টার্টিং হবে ডেফিনেটলি। বেঁচে থাকলে প্রচুর কথা হবে।